গল্পের শুরুতে আমরা এক ভয়ানক রিচুয়াল দেখি, যেখানে একজন মহিলা একটি ছেলে ও মেয়েকে মাটির ভেতরে গলা পর্যন্ত পুঁতে এক বিশেষ রিচুয়াল করছিল। এর 6 দিন আগে বাজারে মূল নামের একটি ব্যক্তিকে দেখতে পাই। সে সবজি নিয়ে বাড়ি ফিরছিল। সেখানে একটি দেয়ালে লেখা ছিল, যখন মৃত্যু তোমার পিছনে ঘুরছে তখন তুমি অন্য কিছুর পেছনে কেন ঘুরছো। মূল আসলে একটি রাবার প্লান্টেশন চালায়, যার চাষাবাদ খুব ভালোভাবেই চলছিল। এই গ্রামের প্রধান হলো মাস্টার বুদি। সে জানতে চায় এত সুন্দর চাষাবাদ সে কিভাবে করছে, যেন অন্যদেরকেও এ ব্যাপারে শেখাতে পারে, কেননা তাদের চাষাবাদ ভালো হচ্ছিল না। কিন্তু মূল বুদিকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। মাঝপথে একটি ট্রাকের সাথে তার প্রায় ধাক্কা লাগছিল। কপাল জোরে সে বেঁচে যায়। সেই ট্রাকের পেছনে লেখা ছিল, আমি তোমাকে আমন্ত্রণ করছি। মূলের 3 সন্তান, সেশা, নুরিয়া এবং ইয়ান্ডা। সেশা সবচেয়ে বড় এবং পেশায় ডক্টর। এরপরেই নুরি, সে এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে। খুব দ্রুতই সে গ্র্যাজুয়েট কমপ্লিট করবে। সবচেয়ে ছোট হলো ইয়ান্ডা। নুরির গ্র্যাজুয়েশন যেহেতু কমপ্লিট হতে চলেছিল, এই জন্য মূল অনেক বেশি খুশি ছিল। কিন্তু তার ছোট ছেলে ইয়ান্ডা কলেজে যেতে চাচ্ছিল না। সে চাষাবাদ দেখতে চায়। এখানে মূল চাচ্ছিল যে তার ছেলে যেন পড়াশোনা করে ভালো একটা ডিগ্রি অর্জন করে, কেননা তার কাছে কোনো ডিগ্রি ছিল না। আর যাদের কাছে ডিগ্রি থাকে না, লোকেরা তাদেরকে কোনো সম্মান দেয় না। এখানে অদ্ভুত একটি বিষয় হলো, বর্তমানে আবহাওয়া খুবই গরম, কিন্তু মূল কেন যেন ঠান্ডা অনুভব করছিল। এই বাড়িতে নুরির চাচাতো বোনও থাকতো, যার নাম হলো এজাং। তখন এজাং মূলকে বলে যে সে গিজার ঠিক করে দিয়েছে। এরপরে মূল তার স্ত্রীর সাথে কথা বলে। এখানে মূল তার ছোট ছেলে ইয়ান্ডাকে নিয়ে অনেক বেশি চিন্তা করছিল। মূল তার স্ত্রীকে বলে যে তার ছেলে যেন চাষাবাদের আগে ডিগ্রিটা অর্জন করে, তারপর না হয় সে চাষাবাদ করবে যখন সে মারা যাবে। এমন কথা শুনে তার স্ত্রী বলে, এ ধরনের কথা কখনো বলবে না। হঠাৎ মূলের বুকে ব্যথা শুরু হয়ে যায়, আর সে কোনোভাবে নিঃশ্বাস নিতে পারছিল না। ধীরে ধীরে তার অবস্থা আরও খারাপ হচ্ছিল। সে কোনোভাবেই মরতে চায় না, কেননা কালকে তার মেয়ের গ্র্যাজুয়েশন ডে ছিল, যেখানে তারা যাবে। এরপর চলে আসে পরের দিন, অর্থাৎ কিলন টুইস্ট ডে, সেই বিশেষ দিন। এই সময় মূল গোসল করতে যায়। পানি গরম করার জন্য গিজারটা চালু করা ছিল। এই সময় পুনরায় তার বুকে ব্যথা শুরু হয়। এদিকে গিজারে স্পার্কিং হচ্ছিল। ধীরে ধীরে পুরো বাথরুম গরম পানিতে ভরে যায়, আর এই পানির সাথে কারেন্টও ছিল। মূল বাইরে আসার জন্য যখন সেই পানিতে পা রাখে, তখনই বিদ্যুতের ঝটকায় সে নিচে পড়ে যায়। বাড়ির কেউ জানতেই পারল না যে তাদের প্রাণপ্রিয় মানুষটি এভাবে কষ্টে ছটফট করতে করতে মারা গেছে। এখন সমস্যার কথা হলো, মূল মারা গিয়েছিল কিলন টুইস্টের দিনে। এই দিনের মৃত্যুটাকে কেউই ভালোভাবে নেয় না। কথায় আছে, যদি কেউ কিলন টুইস্টেতে মরে, তাহলে সে ভয়ঙ্কর আত্মা হয়ে নিজের পরিবারকেও তার সাথে নিয়ে যেতে চায়। মূলের মৃত্যুর কারণে তার পুরো পরিবার ভেঙে পড়ে। এখানে তারা তার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করতে থাকে। মূলের একটি ভাইও ছিল, তার নাম হলো সুরিয়া। সেও তার ভাইয়ের মৃত্যুতে খুবই ভেঙে পড়ে। এরপরে গ্রামের প্রধান বুদিকে দেখি। সেই ইয়ান্ডাকে বলছিল, তোমার বাবার মৃত্যু যেহেতু কিলন টুইস্টেতে হয়েছিল, এই জন্য তোমাদের একটি রিচুয়াল করা উচিত, যেন তোমাদের পরিবারের সদস্যরা সুরক্ষিত থাকতে পারে। তা না হলে 5 দিনের মধ্যে তোমরা সকলেই মারা যাবে। এই রিচুয়াল অনুযায়ী যখন মূলের লাশ নিয়ে যাওয়া হবে, তখন তার পরিবারের সদস্যদের রাস্তায় প্লেট ভাঙতে ভাঙতে যেতে হবে। কিন্তু শেষা যেহেতু সায়েন্সে বিশ্বাস করে, তাই সে এই সব কিছু কুসংস্কার বলে উড়িয়ে দেয়, আর তাই সে এই রিচুয়াল করবে না। এখানে নুরি এই রিচুয়ালটা করতে রাজি হয়, কেননা এই রিচুয়াল করলে তো আর কোনো ক্ষতি নেই। শেরশা মানা করলেও এই রিচুয়ালটি মূলের স্ত্রী ও নুরি করে। রিচুয়ালটি শুরু করার আগে তাদের মায়ের শরীর খারাপ হতে থাকে, আর তাই শেরশা তার সাথে নিয়ে যায়। উপায় না থাকায় এই রিচুয়ালটি শুধুমাত্র নুরি আর ইয়ান্ডা করে। নিয়ম অনুযায়ী রাস্তায় প্লেট ভাঙতে ভাঙতে সামনের দিকে এগোচ্ছিল, আর ফুলের সাথে অনেক পয়সা ছুঁড়ে ফেলছিল। কবরস্থানে পৌঁছে দাফনের কাজ চলছিল। তাকে দাফন করার সময় মূলের স্ত্রী খুবই ভেঙে পড়ে, আর সেও মূলের সাথেই যেন চলে যেতে চাইছিল। পরের দিন মূলের জন্য সবাই প্রার্থনা করছিল। এমন সময় মূলের স্ত্রী শুনতে পায় মূল যেন তাকে ডাকছে। তার স্বামীর কণ্ঠ শুনে মূল চিৎকার করে বলতে থাকে যে সেও তার সাথে যেতে চায়। এই সময় নুরি এসে তার মাকে সামলায়, আর তার মাকে বোঝানোর চেষ্টা করে যে বাবা আর বেঁচে নেই। কিন্তু মূলের স্ত্রী যেন যে কোনো উপায়ে তার স্বামীকে খুঁজে পেতে চায়। এমন অবস্থা দেখে নুরি তার মাকে ঘরে নিয়ে শুইয়ে দেয়।
নুরির স্ত্রীর অবস্থা এতটা খারাপ ছিল যে সে তার মেয়েকে তার সাথে থাকতে বলে। এখন মাঝরাত তাদের পরিবারের ছবিটি একাই পড়ে যায়। এজন্য নুরির ঘুম ভাঙে। মাকে ঘুমোতে দেখে সে আস্তে আস্তে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। নুরি চলে যাওয়ার সাথে সাথেই পুরো ঘর অন্ধকারে ছেয়ে যায়। নুরি বাইরে আসতেই অদ্ভুত কিছু একটা শব্দ পায়। যেখান থেকে শব্দ হচ্ছিল সেখানে গিয়ে সে তেমন কিছু দেখে না। হঠাৎ বাথরুমে পানি পড়ার শব্দ। এই নিস্তব্ধ রাতে সে একা ধীরে ধীরে বাথরুমের দিকে যাচ্ছিল। তখনই বাথরুম থেকে ইয়ান্ডা বেরিয়ে আসে। তাকে দেখে নুরি এই সব কথা বলে। সেটা হলো তার মা বারবার বলছিল যে তাদের বাবা এখানেই আছে, অর্থাৎ এই ঘরে, আর তাদের বাবা তাদেরকে অবশ্যই নিতে আসবে। ইয়ান্ডার কথা অনুযায়ী এটা ছিল যে রিচুয়ালটি সবার একসাথে করা উচিত ছিল, কেননা তাদের বাবা ভালো দিনে মারা যায়নি। এই আলোচনার মাঝেই শেরশাহ সেখানে চলে আসে। তার কথা অনুযায়ী তাদের মায়ের অবস্থা এখন ভালো না, আর তাই সে আমাদের বাবার কণ্ঠ শুনতে পাচ্ছিল। শেরশাহ চাচ্ছিল না যে তার ভাই বোন এসব অদ্ভুত কুসংস্কারের রিচুয়াল যেন না করে। এমনকি খুব শীঘ্রই শেরশাহকে দ্রুতই হাসপাতালে ফিরে যেতে হবে, কেননা সেখানে অনেক পেশেন্ট আছে। এমন কথা শুনে ইয়ান্ডা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। ধীরে ধীরে বাকিরাও সেখান থেকে চলে যায়। শুধু একা দাঁড়িয়ে থাকে নুরি, আর তার পাশেই কিছু একটা দাঁড়িয়েছিল। পরের দিন, অর্থাৎ বাবা মারা যাওয়ার দ্বিতীয় দিন, এ সময় নুরি গোসল করে বাইরে আসে। সে লক্ষ্য করে যে মায়ের রুমে মা নেই, আর খোঁজাখুঁজি করতে এজান ও নুরি তার মাকে রাস্তায় পড়ে থাকতে দেখে। তাদের চিৎকারের শব্দ শুনে শেরশাহ সেখানে দৌড়ে আসে। সে সময় একটি গাড়ি থেকে পিষে ফেলতেই যাচ্ছিল, ঠিক তখনই তারা সকলে মিলে তাদের মাকে বাঁচিয়ে নেয়। অদ্ভুত ব্যাপার হলো, এটা সেই ট্রাক ছিল যে ট্রাকের পেছনে লেখা ছিল আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি। এরপরে বুদি ইয়ান্ডাকে বোঝায় যে তাদের সাথে যা কিছু ঘটছে তার সবকিছুই তাদের বাবার মৃত্যুর সাথে জড়িত, আর এটা তাদেরকেই থামাতে হবে। ওদিকে আমরা দেখি এত গরমের ভেতরেও নুরির মায়ের খুব ঠান্ডা লাগছিল। এমন সময় তাদের মা তাকে বলে, আমার কাছে একটি ভালো আর একটি খারাপ খবর আছে। খারাপ খবর হলো খুব দ্রুতই সে তাদেরকে ছেড়ে চলে যাবে, আর ভালো খবর শোনানোর সময় সে অদ্ভুতভাবে হাসে আর বলে সে আমাদেরকে সাথে নিয়ে যাবে। এটা শুনেই নুরি আর এজান চিন্তায় পড়ে যায়। সন্ধ্যাবেলায় তারা তিনজন কথা বলছিল। নুরি তার মায়ের কাছ থেকে শোনা কথাগুলো দুই ভাইকে বলে। ইয়ান্ডা এখানে তাদের বোঝাতে লাগে যে এই সব কিছু তাদের বাবার মৃত্যুর সাথে জড়িত, কিন্তু শেরশাহ বিশ্বাস করে না, কারণ সে জানত যে তার বাবার শত্রু হলো বুদি, আর এক সময় সে কবিরাজ হতে চাইতো। এখানে আমরা জানতে পারি তাদের মায়ের শরীরের তাপমাত্রা একদম স্বাভাবিক ছিল, কিন্তু তবুও মায়ের ব্যবহার দেখে তারা খুব চিন্তা করছিল। মায়ের এই অদ্ভুত ব্যবহারের বিষয়টি শেরশাহ বুঝতে পারে না। পরের দিন নুরিকে দেখি মায়ের সাথে কথা বলছিল। এখানে নুরির মা ভয় পাচ্ছিল যে তাদের যেন কোনো গড়বড় না হয়ে যায়। তখনই সেখানে শেরশাহ এসে মাকে বলে, আমাকে খুব দ্রুতই হাসপাতালের হোস্টেলে ফিরতে হবে, কেননা সেখানে অনেক পেশেন্ট আছে। এটি শুনে তার মা রাজি হয়ে যায়, আর সে বলে যে নিজের খেয়াল সে নিজে রাখতে পারবে। সেই দিন রাতে নুরির মা যখন প্রার্থনা করছিল, তখন তাদের ঘরে কাজ চলছিল। দেয়ালে কাজ করার সময় পাখাটি ঢিলে হয়ে যায়, আর এদিকে নুরের মা নামাজ পড়ছিল, আর তার পেছনের আয়নাতে দাঁড়িয়েছিল একটি লাশ। প্রার্থনা করার পরে নুরির মা পাখাটি বন্ধ করতে আসে। অবাক ব্যাপার হলো, পাখাটি কোনোভাবেই বন্ধ হচ্ছিল না। হঠাৎ বাইরে থেকে সে শব্দ শুনতে পায়, আর তাই সে দরজা ফাঁকা করে বাইরে দেখে। হঠাৎ ভেতরের জানালাটি একাই খুলে যায়। সে বুঝতে পারল না এটা হলো কিভাবে। সে মনে করে হয়তো কেউ দুষ্টুমি করে জানালা খুলে দিয়েছে, তাই সে জানালার দিকে যেতে থাকে। হঠাৎ ওপর থেকে একটি লাশ ঝুলে পড়ে। এটা তার স্বামীর লাশ ছিল, আর সে ভয়ে মাটিতে পড়ে যায়। ঠিক তখনই ওপরের ফ্যান সোজা তার ওপরে এসে পড়ে। ফ্যানের পাখার সাথে তার মুখ ক্রমাগত আঘাত লাগতে থাকে, যার জন্য তার একটি চোখ উপড়ে বেরিয়ে আসে। মারাত্মক আঘাতে সে সেখানেই মারা যায়। 3 দিনের মধ্যে তাদের বাবা ও মা মারা গেল। এগুলো দেখে বুদি ইয়ান্ডাকে পাশের গ্রামের এক বড় কবিরাজের খোঁজ দেয়, আর সে যেন দ্রুত তার সাথে দেখা করে। এদিকে নুরি শেরশাহকে বোঝায়, কেননা এই বিষয়গুলো মোটেও স্বাভাবিক বিষয় নয়। এমনকি মারা যাওয়ার আগে তাদের মা এটা বলেছিল যে সে খুব দ্রুতই তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। সে জানতো যে বাবা তার সাথে তাকে নিয়ে যাবে। এগুলো বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলা বেঁধে যায়। শেরশাহ তার ছোট ভাই ইয়ান্ডাকে বোঝাতে শুরু করে, আমি একজন ডাক্তার থেকে,
কিন্তু আমি এটা বলতে পারবো না যে কে কবে মারা যাবে, কেননা এর সব কিছুই আল্লাহর হাতে। উপায় না পেয়ে নুরি তার ভাইদেরকে শান্ত হতে বলে। অবশেষে তারা থামে। এরপর যখন রাত হয় তখন নুরি একাই ছিল তার মায়ের লাশের পাশে। রাত যখন গভীর হয় নুরির ঘুম ভেঙে যায়। নুরি উঠে পরে আমরা দেখি তার মায়ের লাশ সেখানে নেই। হঠাৎ পাশ থেকে তার মা এসে তাকে ধরে ফেলে। তখনই নুরির ঘুম ভেঙে যায় আর চোখ খুলে দেখে যে তার মায়ের মুখ তার দিকে। এটা দেখে সে তার মায়ের মুখটি সোজা করে দেয়। ওদিকে শেরশাহ এর সবকিছু বিষয় নিয়ে অনেক চিন্তা করছিল আর তাই সে ঘরের বাইরে চলে যায়। তার এ বিষয় নিয়ে খারাপ লাগছিল যে পরিবারের বড় হওয়া সত্ত্বেও সে কিছুই করতে পারছে না। এমন সময় সে লক্ষ্য করেছে সেখানে দাঁড়িয়ে আছে তার বাবা মায়ের লাশ আর তারা এখানে এসেছে তাকে নিয়ে যেতে। এসব থেকে সে দ্রুত সেখান থেকে বাড়ি ফিরে আসে। পরের দিন অর্থাৎ চতুর্থ দিনে তারা তার মায়ের লাশ দাফন করে দেয়। এখন শেরশাহরও ঠান্ডা লাগছিল। কবরস্থান থেকে বাড়ি ফেরার সময় ইয়ান্ডা নুরিকে কবিরাজের ঠিকানাটি দেখায়। ইয়ান্ডা নুরিকে সাথে নিতে চায়, কেননা তারা এটা বুঝে গিয়েছে যে তাদের বাবা এখন আর থামবে না, কেননা শেরশাহ সেই রিচুয়াল করেনি। আর তাই তাদের মধ্যে সবচেয়ে বিপদে আছে তাদের বড় ভাই। সময় থাকতে তাদের চেষ্টা করা উচিত বড় ভাইকে বাঁচানোর। আর তাই তারা দ্রুত সেই কবিরাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তাদেরকে দেখে কবিরাজ বলতে থাকে যে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে না। ওদিকে ঘরের ভেতরে শেরশাহ একা ছিল। ধীরে ধীরে পুরো বাড়ির পরিবেশ অস্বাভাবিক হতে থাকে আর সে শুনতে শুরু করে তার মৃত বাবা ও মায়ের কণ্ঠ। সে যখন আয়নায় তাকায় দেখে তার পেছনেই দাঁড়িয়ে আছে তার মা, কিন্তু পেছনে তাকাতেই সে তাকে দেখতে পায় না। বাইরে বেরোনোর সাথে সাথেই সে একটি জায়গা থেকে তার মায়ের গলা শুনতে পাচ্ছিল। মনে হচ্ছিল ওই ঘরের ভেতরেই তার মা আছে। আর তাই সে দরজা খুলে দেখে, কিন্তু সেখানে কিছুই নেই। এজেন্টকে দেখে সে তার ভাই বোন সম্পর্কে জিজ্ঞাসা করে। এজেন্ট কিছু না বললেও তার মুখ দেখেই বুঝে যায় তার ছোট ভাই বোন বাড়িতে নেই। শেরশাহ এমন অবস্থা দেখে এজেন্ট তাকে ক্লিনিকে যেতে বলে, কিন্তু শেরশাহ তা করতে চাচ্ছিল না। রাতে মূলের স্ত্রীর জন্য প্রার্থনা করার পরে সকলেই যে যার বাইরে ফিরে যায়, কিন্তু নুরি আর ইয়ান্ডা এখনো বাড়ি ফেরেনি। এরপর শেরশাহ এজেন্টের কাছে বুদ্ধির ব্যাপারে জিজ্ঞাসা করে যে সে কি এখনো তাদের পরিবারের বিষয়ে কোনো রকমের নাক গলায়। এজেন্ট বলে হ্যাঁ, আর সে এটাও বলে যে ধীরে ধীরে সে ইয়ান্ডাকে তার আয়ত্তে নেওয়ার চেষ্টা করছে। এরপর শেরশাহ তার সবগুলো ঘর চেক করে। তখনই বিছানার নিচে সে একটি জিনিস দেখতে পায়, যেটা দেখেই সে চমকে ওঠে। আর তাই সে পুনরায় দেখতে দেখে সেখানে কিছু একটা আছে, একটি ছোট পুতলি যার ভেতরে কবরের মাটি বাঁধা ছিল। আর সেটার ছবি তুলে সে নুরিকে পাঠিয়ে দেয়। এমন সময় দরজা একাই খুলে যায় আর সে দেখে সেখানে দাঁড়িয়ে আছে একটি লাশ, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেটি অদৃশ্য হয়ে যায়। তখন সে জানলার ওপারে তার বাবাকে যেতে দেখে, আর তাই সেও তার বাবার পিছু নিতে নিতে পৌঁছে যায় ঘন বনের ভেতরে। হঠাৎ তার মায়ের আত্মা তার সামনে চলে আসে, যার চেহারা ভয়ঙ্কর বিকৃত অবস্থায় ছিল। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে শেরশাহ দ্রুত সেখান থেকে পালাতে থাকে। তখনই তার পা অ্যানিমেল ট্র্যাপের ভিতরে আটকে যায়, যেটা থেকে সে পা বের করার সময় খুব ব্যথা পেতে থাকে। ধারালো এই ট্র্যাপের কারণে তার পা দিয়ে অনবরত রক্ত ঝরছিল। এজন্য সে একটি কাপড় দিয়ে পা বেঁধে ফেলে। ওদিকে নুরি জানতে পারে যে শেরশাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর সাথে ওই ছবিটিও দেখতে পায় যেটা শেরশাহ তাকে পাঠিয়েছিল। এসব কথা শুনে নুরি ও ইয়ান্ডা বাড়ির দিকে রওনা হয়ে যায়। ওদিকে শেরশাহ রাস্তায় একটি ট্রাক দেখতে পায় আর সে ওই ট্রাকের কাছে ক্লিনিকে যাওয়ার জন্য সাহায্য চায়। এটা ছিল সেই একই ট্রাক। ট্রাকটি শেরশাহকে ক্লিনিকে নামিয়ে দেয়। ওদিকে বাড়ির আশেপাশে সকলে মিলে শেরশাহকে খুঁজছিল। আর এদিকে শেরশাহ ক্লিনিকে ঢুকে ঠান্ডা লাগার কারণে পাশে থাকা একটি স্ট্রেচারে শুয়ে পড়ে আর সে জ্ঞান হারিয়ে ফেলে। যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে দেখে যে তার বাবা ও মা তাকে কোথায় যেন নিয়ে যাচ্ছে। এটা দেখে সে পুনরায় জ্ঞান হারায়। পরে যখন তার চোখ খুলে সে দেখে তাকে মর্গে রাখা হয়েছে। চতুর্দিকে সব লাশ রাখা ছিল। ধীরে ধীরে সব লাশ জ্যান্ত হয়ে যায়। এই সব কিছু দেখে সে ভয়ে নিচে পড়ে যায় আর সাথে সাথে একটি লোহার দণ্ড তার শরীরে এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে বুদির কাছে কল আসে। তারা জানতে পারে শেরশাহ ক্লিনিকে। তারা দ্রুত ক্লিনিকে এসে দেখে শেরশাহ আর বেঁচে নেই। অনেকটা রক্তক্ষরণ হওয়ার কারণে সে মারা গেছে। পঞ্চম দিনে শেরশাহকেও দাফন করে দেওয়া হয়। বলতে গেলে পুরো পরিবারই প্রায় শেষ হয়ে গেল। এখন শুধু বাকি এই দুইজন, নুরি আর ইয়ান্ডা।
তাদের চাচা সুরিয়া তাদেরকে সাহস দিতে লাগে আর তাদেরকে শক্ত হতে বলে। দুই ভাই বোন খুবই কষ্ট পাচ্ছিল, কেননা তারা বারবার তাদের বড় ভাইকে রিচুয়ালটি করতে বলছিল, কিন্তু শেরশাহ তাদের কথা শোনেনি। এসব কথা ভেবে নুরি কান্না করছিল। এজেন এসে তাকে সান্ত্বনা দেয়। ইয়ান্ডা নিজেকে দায়ী করছিল, কেননা সে তার ভাইকে বাঁচাতে পারেনি। এবার নুরি লক্ষ্য করে যে সেও ঠান্ডা অনুভব করছে, আর তার মনে পড়ে মারা যাওয়ার আগে তাদের মা ও ভাই এমনই ঠান্ডা অনুভব করছিল। তাই সে দ্রুত ওই জিনিসটি খুঁজে বের করার চেষ্টা করে, যার ছবি তার ভাই তাকে পাঠিয়েছিল। অনেক খোঁজার পরে নুরি বিছানার নিচে সেটি পেয়ে যায়। এই পুটলিটি প্রতিটি ঘরে রাখা ছিল, আর তাই দ্রুত এগুলো নিয়ে তারা ওই কবিরাজের কাছে যায়। ইয়ান্ডা তার কাছে জানতে চায় যে তারা তো রিচুয়াল করেছিল, তাহলে নুরির অবস্থা এমন হলো কেন? তখন এই কবিরাজ বলে কবরের মাটি খুঁজে পাওয়া মোটেও ভালো জিনিস নয়। সে তাদেরকে জিজ্ঞাসা করে এই মাটি তাদের ঘরে কতদিন ধরে আছে, কিন্তু তারা তো এ বিষয়ে কিছুই জানে না। এ সময় কবিরাজ বলে এটি থামার একটি উপায় আছে, যেটা করার জন্য তাদেরকে দিতে হবে রক্ত, আর এরপরে করতে হবে এক বিশেষ রিচুয়াল, আর এটা আজকে রাতেই করতে হবে। এখানে উন্মোচন হয় একটি রহস্য, সেটা হলো কেউ একজন তাদের বাড়িতে মৃত্যুকে পাঠিয়েছিল, আর আজকে রাতে যদি এই রিচুয়াল করা হয় তাহলে যে মৃত্যু পাঠিয়েছিল এই রিচুয়ালের ফলে মৃত্যু তার দিকে চলে যাবে। কবিরাজ দুই ভাই বোনের রক্ত নিয়ে শুরু করে সেই রিচুয়াল, যে দৃশ্যটি আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। কবিরাজ নুরি ও ইয়ান্ডাকে গলা পর্যন্ত পুঁতে দিয়েছিল। রিচুয়ালের মাঝপথে নুরি প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে, কেননা সে সেখানে তার নিজের মৃত্যু দেখতে পাচ্ছিল। এমন দৃশ্য দেখে সে ভয় পেয়ে সেখান থেকে উঠে পালাতে শুরু করে। সে ভয়ঙ্কর শয়তানটিও তার পিছু নিতে থাকে। নুরি যেখানে যাচ্ছিল শয়তানটিও সেখানে যাচ্ছিল। এখানে আমরা আরও একটি রহস্য জানতে পারি, সেটি হলো তাদের কাছে মৃত্যু পাঠিয়েছিল তাদেরই নিজের কাকা সুরিয়া। কেননা সুরিয়ার স্ত্রী মারা যাওয়ার পরে মূল তাকে কথা দিয়েছিল যে সে এজাংয়ের ভালোভাবে দেখাশোনা করবে আর তাকে কলেজে পড়িয়ে গ্র্যাজুয়েট পাশ করাবে। কিন্তু মূল একজন অলস প্রকৃতির মানুষ ছিল, আর সে কখনোই এজাংকে কলেজে যেতে দেয়নি, বরং তাকে এমনভাবে রেখেছিল মনে হচ্ছিল সে যেন সেই বাড়ির কাজের মেয়ে। আর তাই সুরিয়া মৃত্যুর সেই রিচুয়াল করেছিল, আর সেই কবরের মাটির পুটলিটি তাদের ঘরের বিছানার নিচে রেখেছিল এজাং নিজে, অর্থাৎ তাদের চাচাতো বোন। আসলে সকলে যেটা বিশ্বাস করত যে কিলন টুইসডেতে মারা গেলে এসব ঘটনা ঘটে, সেটা আসলে কিছুই না। এগুলো ঘটেছে তাদের এই কালো জাদুর ফলে। তাদেরকে বাঁচানোর জন্য কবিরাজ অনবরত সেই রিচুয়াল করে যাচ্ছিল, আর তাই মৃত্যু সুরিয়ার ঘরে যায়। মুহূর্তে আলমারে থাকা অ্যাসিড তার শরীরে ফেলে দেয়, যার ফলে ভয়ানকভাবে তার মৃত্যু হয়। এখনও সেই রিচুয়াল সম্পূর্ণ হয়নি, কেননা এজাং এখনও বেঁচে ছিল। এজাং যখন বাড়ি ফিরে তখন দেখে ঘোড়াগুলো ছটফট করে পালাচ্ছে। এর মাঝে ঘোড়ার দড়ি তার পায়ের সাথে আটকে যায়। ঘোড়াটি পাগলের মতো বনের ভেতরে দৌড়াচ্ছিল, আর দড়িতে আটকে যাওয়ার ফলে এজাং মাটিতে ঘষতে ঘষতে যাচ্ছিল। হঠাৎ সেখানে থাকা একটি ডাল তার মুখের ভেতরে ঢুকে যায়, এতে সে সেখানেই মারা যায়। এখন রিচুয়াল শেষ হয়েছে। অবশেষে ইয়ান্ডা ও নুরি বেঁচে যায়, কিন্তু কথা হলো তারা বেঁচে গেল কিভাবে? সেই প্লেট ভাঙার জন্য, নাকি এই কবিরাজের করা বিশেষ রিচুয়ালের জন্য? গল্পের শেষে আমরা দেখি বুদি, অর্থাৎ এই গ্রামের প্রধান, যে ওই কবিরাজের বাড়িতে এসেছে, আর সে কবিরাজকে দেখে আসছিল। এখন প্রশ্ন হলো নুরির বাড়িতে মৃত্যু কে পাঠিয়েছে, বুদি নাকি সুরিয়া? গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে দেখে জানাবেন। এমন আরও গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না।